উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভোটের হাওয়া বইছে পুরো দেশ জুড়ে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা ব্যস্ত ভোটের সমীকরণ মেলাতে, আর ভোটাররা ভাবছেন কাকে করবেন আগামী দিনে তাদের জনপ্রতিনিধি। এমনই এক সময় আমরা চলে এসেছি উত্তরবঙ্গের কুড়িগ্রামে। 16 নদ নদী জেলা খ্যাত এই জেলায় আমরা কথা বলবো রাজনীতিবিদদের সাথে, শুনবো ভোটারদের কথা। দর্শক, এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশের আজকের পর্বে কুড়িগ্রাম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদবিন শফিক। মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। আমাদের সাথে আজকে আছেন বিএনপি, জামায়াত এবং এনসিপির প্রার্থীরা, আছেন এই এলাকার সাধারণ ভোটাররা। আমরা সমস্যা নিয়ে কথা বলবো, সংকট নিয়ে কথা বলবো, সম্ভাবনার পথ খুঁজবো এবং তাদের আশ্বাস কি দিচ্ছেন জনগণের কাছে সেটি শুনবো। আমি প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের অতিথির যারা আছেন তাদের সাথে। হাসিবুর রহমান হাসিব, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি, উনি আছেন আমার ডানে। তারপর আছেন অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, জামায়াতের সংসদ সদস্য প্রার্থী, কুড়িগ্রাম 2 আসন থেকে, যিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। এবং মোহাম্মদ মুকুল মিয়া আছেন সর্বডানে, আহ্বায়ক এনসিপি কুড়িগ্রাম জেলা। আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আর আমাদের সামনে আছেন এই জেলার সাধারণ ভোটাররা, দর্শকরা। আমি আলোচনায় যাওয়ার আগে এই জেলার আসলে কি ধরনের সমস্যা আছে, কি ধরনের সংকট আছে, কি ধরনের ইস্যু মানুষ সমাধান চায়, এ নিয়ে আমরা জানবো আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মাওলা সিরাজ তার কাছ থেকে। গোলাম মাওলা সিরাজ, আমাদের যদি একটু বলেন এই জেলার আসলে মূল দাবিগুলো কি মানুষের। ধন্যবাদ সাদ। আসলে এটি সীমান্তের জেলা যেভাবে বলা হয়, নদ নদীর জেলা যেভাবে বলা হয়, এক সময় এটি মঙ্গার জেলাও নাম ছিল। তো সবকিছু মিলে মঙ্গাটা আমাদের ঘুচে গেছে কিছুটা, কিন্তু এই জেলার মানুষের যে সংকট, সেই সংকট কিন্তু কমেনি। এবারে আমরা ভোটারদের সঙ্গে কথা বলে যে জিনিসটি সবচেয়ে বেশি পেয়েছি সেটি হচ্ছে যে নদী ভাঙন। এখানে 16টি নদ নদীর মধ্যে 5টি নদ নদী কিন্তু ভাঙন প্রবণ, এবং প্রতি বছরে এখানে লাখো মানুষ কিন্তু তা একেবারে নিঃস্ব হয়ে যায় নদী ভাঙনে। এবং এই নদী ভাঙনের পরে এই মানুষগুলো যখন চরাঞ্চলের বাসিন্দা হয়ে যায়, তখন চরের জীবনের যে একটা সংগ্রাম শুরু হয়। এই মানুষগুলোর জীবনমানের যে উন্নয়নের একটা উদ্যোগ, এটা কিন্তু আসলে এখন পর্যন্ত সেভাবে শুরু হয়নি। তো এবারের যারা ভোটার রয়েছেন আগামী নির্বাচন ঘিরে, তারা কিন্তু এই বিষয়টাকে একটু গুরুত্ব দিতে যাচ্ছেন। একই সাথে ওই চরাঞ্চলের মানুষগুলোর যে স্বাস্থ্য সেবার যে ব্যাপারটা, সেটা কিন্তু আসলে নতুন করে কোনো উদ্যোগ আসলে নেওয়া হয়নি, বা আগামীতে নেওয়া হবে কিনা এ দাবিও কিন্তু তাদের রয়েছে। একই সাথে রয়েছে আমাদের আসলে সম্ভাবনাও আছে। আমরা যেমনটা বলি সংকটের জেলা, কিন্তু এখানে সম্ভাবনাও আছে অনেক। আমরা আমাদের কুড়িগ্রাম 1 আসনে একটি সোনাহাট স্থলবন্দর রয়েছে, সেখানে ইমিগ্রেশন আসলে হয় হয় করে আজকে কিন্তু দীর্ঘদিন চলে গেছে, যার কারণে সেই বন্দরের একেবারে যেটা রপ্তানি আমদানি, সেটা কিন্তু একেবারে বন্ধ থাকে মাসের 15 দিন কোনোভাবে চলে। একই সাথে রৌমারীতেও একটা বন্দর রয়েছে, সেটাই অবকাঠামো হয়নি দীর্ঘ 39-40 বছরেও। এই নানা সংকট, এই সংকটগুলো মানুষ কিন্তু এবারে যেটা বলছে, এর চেয়ে আরো একটি বড় সংকট রয়েছে এই জেলার, সেটি হচ্ছে কর্মসংস্থান। আমাদের এই জেলার কিন্তু বলা যায় যে 25 থেকে 30 ভাগ মানুষ কিন্তু মৌসুমী শ্রমিক হিসেবে, তারা কিন্তু আসলে বছরের কয়েক মাস তারা কিন্তু বাইরে কাজ করে। এই মানুষগুলো যা একটি কারণ, সেটি হচ্ছে কর্মসংস্থান নেই। এখানে আসলে শত মানুষ কাজ করবার এমন কোন প্রতিষ্ঠান কিন্তু আজ অবধি এখানে হয়নি। তো এবারে ভোটাররা সেই ব্যাপারগুলো কিন্তু তারা বলছেন, জনপ্রতিনিধিরা যারা যাচ্ছে তাদের কাছ থেকে একটাই প্রত্যাশা তারা করছেন, যে আগামীতে যারা সরকার হবে বা স্থানীয় জনপ্রতিনিধি হবে, তাদের কাছে কর্মসংস্থান, একই সাথে নদী ভাঙন রোধে ব্যবস্থা, সেই সাথে চরের মানুষের জীবনমান উন্নয়নের যে কি কি উদ্যোগ নেওয়া যায়, সেই দাবিগুলোই কিন্তু তারা তুলে ধরছেন এবারের ভোটকে সামনে রেখে। সিরাজ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা মূল আলোচনায় ফেরার আগে দর্শক যারা আছেন তাদের কাছে এই জেলা সম্পর্কে কিছু সাধারণ তথ্য দিয়ে রাখতে চাই। এই যে কুড়িগ্রাম জেলা, কুড়িগ্রাম একটি সীমান্তবর্তী জেলা, এর 3 দিকেই আন্তর্জাতিক সীমানা, অর্থাৎ ভারতের সীমানা। উপজেলা আছে এখানে 9টি, থানা আছে 11টি, 72টি ইউনিয়ন আছে। উপজেলাগুলোর নাম যদি আমি একটু বলি: উলিপুর, সদর, চর রাজীবপুর, চিলমারি, নাগেশ্বরী, ফুলবাড়ি, ভুরুঙ্গামারি, রাজারহাট আর রৌমারী। আর ভোটারদের সর্বশেষ যে তথ্য আমাদের কাছে আছে সেটি যদি একটু দিয়ে রাখি, এই জেলায় আগামী নির্বাচনে ভোট দিবেন 18,99,934 জন। এর মধ্যে পুরুষ ভোটার আছেন 9,45,678 এবং নারী ভোটার আছেন 9,54,242 জন। এটি একটি ইন্টারেস্টিং বিষয়, এই জেলায় কিন্তু নারী ভোটারের সংখ্যা পুরুষের থেকে বেশি। তার মানে একটি নারী প্রধান জেলা বলা যায়, আসলে নারীর সংখ্যা যেহেতু এখানে বেশি। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় আসি। আমি প্রথমে আসতে চাচ্ছি হাসিবুর রহমান হাসিব, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আসলে মানুষ কেন বিএনপিকে এই কুড়িগ্রাম জেলায় ভোট দিবে? কি আশ্বাস, কি স্বপ্ন আপনারা মানুষের সামনে তুলে ধরছেন ভোটারদের
সামনে তুলে ধরছেন। চ্যানেল 24 এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ অনুষ্ঠানের আজকে যারা এসেছেন সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, অভিনন্দন, শুভেচ্ছা। আমি বক্তব্যের শুরুতেই এই বিজয়ের মাসের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বলতে চাই, তারেক রহমানের 31 দফায় কিন্তু কুড়িগ্রামকে নিয়ে আলোচনা আছে। তারেক রহমানের যে স্বপ্ন, নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই বাংলাদেশের স্বপ্নে আমার কুড়িগ্রাম জেলাকে নিয়ে স্বপ্ন আছে, তার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাকে ধরে আমরা জনমত তৈরি করার চেষ্টা করছি, জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি। জনগণের ভালোবাসায় বিএনপি যেমনিভাবে অতীতে 3বার সরকার গঠন করেছে বেগম জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক ব্যবস্থায় 90 পরবর্তী সময়ে, আমরা বিশ্বাস করি কুড়িগ্রামের নারী এবং পুরুষ, চরাঞ্চল এবং সমতল সব শ্রেণীর মানুষের আকুণ্ঠ সমর্থনে আমরা জনগণের সমর্থন নিয়েই আগামীতে বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য আমরা নিজেদের প্রস্তুত করছি এবং জনগণ যদি আমাদেরকে রায় দেয় আমরা এই জেলার আর্থসামাজিক উন্নয়নে আমরা ভূমিকা রাখব। ধন্যবাদ জনাব হাসিবুর রহমান হাসিব। আমি একই প্রশ্ন করতে চাচ্ছি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার আপনার কাছে। আপনি তো জামায়াতের মনোনয়ন পেয়েছেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কুড়িগ্রাম 2 আসন থেকে নির্বাচন করবেন। এই জেলা কিন্তু অনেক সংকট প্রবণ একটি জেলা। সম্ভাবনার কথা যেমন আছে, সংকটের কথাটাই মূলত বেশি উচ্চারিত হয়। দারিদ্র্য আছে, নদী ভাঙন আছে, কর্মসংস্থান ইস্যু আছে। মানুষের কাছে আপনারা কি ধরনের প্রত্যাশা দিচ্ছেন, কেন মানুষ আপনাদের ভোট দিবে বলে মনে করছেন, এবং এই সংকট নিরসনে আপনাদের আসলে ম্যাজিকটা কি হবে? এন মোহাম্মদ ব্যালট বাংলাদেশের পক্ষে যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনার প্রশ্নটি হলো যে কেন আমাদেরকে জনগণ ভোট দিবেন আর সমস্যা কি, সমাধানের উপায় কি। আমাদের এখানে 64 জেলার ভিতরে 64তম দরিদ্রতম জেলা হলো কুড়িগ্রাম জেলা। আপনি বলছিলেন যে 16টি নদী বেষ্টিত 452টি চরাঞ্চলের সমষ্টি এই কুড়িগ্রাম জেলা, যার বেশিরভাগ এই 2 নম্বর আসনের ভিতরে আছে। এখানে প্রায় সবগুলা মৌলিক সমস্যাই বিদ্যমান, যে ভাত কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার এখানে অভাব প্রায় লেগেই ছিল, এখনো আছে। সম্পূর্ণ আমরা এখনো সমাধান আমরা পাইনি, দেখতে পাইনি, কোনো কেউ ইতিপূর্বে করেন নাই। যেমন নদী ভাঙনের কথা বলছেন, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার নদী, এটার প্রতি বছর অসংখ্য বাড়িঘর এবং আবাদীয় ফসল, বীজতলা প্রতি বছর নদীগড়ে বিলীন হয়ে যায়। আমি মনে করি এর সমাধানের লক্ষ্যে যদি পরিকল্পিতভাবে স্থায়ী জলবায়ু সহিষ্ণু এবং বন্যা প্রতিরোধ করতে পারেন এরকম একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা করা হয় নদী অঞ্চলগুলোকে, এবং যদি ওয়েল ড্রেজিং পদ্ধতিতে অর্থাৎ নদী খনন করা হয় এবং প্রয়োজনে নদী শাসন সহ নদী ভাঙন রোধ করা যায়, তাহলে এই ক্ষতির হাত থেকে অত্র এলাকার জনগণকে কিছুটা হলে রক্ষা করা যাবে বলে আমি বিশ্বাস করি। এই কাজ কি আপনারা করবেন, আশ্বাস দিয়েছেন? আমরা আশ্বাস বলতে এই সমস্যাগুলো নিজের সমস্যা আমরা মনে করি। ইতিপূর্বে কেউ না করলেও আমরা আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন অবশ্যই আমরা এই কাজগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার। আমি মোহাম্মদ মুকুল মিয়ার কাছে যেতে চাচ্ছি। আপনি কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক হিসেবে আছেন। এনসিপি একটি তারুণ্য নির্ভর দল, নতুন দল। তারুণ্যের দলে তারা যে আসলে বয়স্কদেরও টানতে পেরেছে প্রমাণ হচ্ছে আপনি। এখন আসলে এই দলের পরিকল্পনা কিভাবে এই সমস্যা সংকট সহ যে জেলা, এই জেলার উন্নয়ন কিভাবে আপনারা করবেন, মানুষের কাছে কিভাবে আপনারা ভোট প্রত্যাশা করছেন, কি বলছেন? জি, ধন্যবাদ আমাদের এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ প্রোগ্রামের চ্যানেল 24-এর কর্তৃপক্ষকে। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিত শ্রোতা মণ্ডলীকে। 71 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা আজকে জীবিত আছে তাদের সুস্থতা কামনা করছি। শুরুতেই আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে যে দল আবির্ভূত হয়েছে নতুন বাংলাদেশে নতুন কিছু গড়ার, সেই নতুন প্রত্যয় নিয়ে এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি দু একটি কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন যে আসলে আমাদের কুড়িগ্রাম সর্ব উত্তরের একটি জেলা, যেটিতে বলা হয়েছে যে সবচেয়ে দরিদ্রের দিক থেকে এগিয়ে রয়েছে। কিন্তু আমরা এইগুলো যখন গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে একটি 9 মাসের একটি দল হিসাবে
আমরা চিন্তা করছি যে পরিবর্তিত বাংলাদেশের নতুন বাংলাদেশ হবে, সেখানে কুড়িগ্রাম অবশ্যই নতুন একটা স্থান লাভ করতে হবে। এই জন্য আমরা কুড়িগ্রামকে নিয়ে রিসার্চ করেছি এবং দীর্ঘ 3 মাসের রিসার্চ পরবর্তী আমরা কুড়িগ্রামের সমস্যা, সম্ভাবনা, চ্যালেঞ্জ কিভাবে আমরা ওভারকাম করব এসব নিয়ে আমরা মাঠে এগিয়ে আছি। আমরা এর পরিপ্রেক্ষিতে কুড়িগ্রামকে স্বাবলম্বী নতুন কুড়িগ্রাম গড়ার প্রত্যয় নিয়ে 13 দফা কর্মসূচি আমরা ঘোষণা করেছি, যা সর্বজন বিদিত। একই সঙ্গে আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই আসনের প্রার্থী ডক্টর আতিক মুজাহিদ উনি যদি নির্বাচিত হয়, তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে 100 দিনের একটি কর্মসূচি গ্রহণ করেছি। 100 দিনে আমরা 5টি কাজ করব বলে জাতির সামনে আমরা ওয়াদা দিয়েছি। প্রথম কাজ হচ্ছে আমরা কুড়িগ্রামের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজ আছে, টোল, অবৈধ টোল আদায়, আমরা এটাকে মুক্ত করব। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন, আমরা এটি দীর্ঘমেয়াদী একটি প্ল্যানে রেখে দিয়েছি এবং নদী ভাঙ্গন শুধু আমরা রোধ করব না, আমাদের পরবর্তী প্ল্যান হচ্ছে আমরা এই নদী ভাঙ্গনকৃত জায়গাগুলোকে আমরা সুন্দর স্পটে, পিকনিক স্পট কিংবা আমরা ট্যুরিজম স্পটে, প্লেসে আমরা রূপান্তরিত করব, যেটা সারা বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত হবে এবং এই অবহেলিত অঞ্চলগুলো দেখার জন্য দেশ বিদেশ থেকে লোক চলে আসবে আমাদের। আপনারা জানেন যে আসলে কুড়িগ্রামে বেশ কিছু বিষয় আছে, আমাদের সম্ভাবনা আছে, আমরা শুধু সংকটে নাই, বেশ কিছু সম্ভাবনা আছে আমাদের। এক আসনে আপনারা জানেন যে একটা আমাদের স্থল বন্দর রয়েছে, একইভাবে কুড়িগ্রাম 4 আসনে একটা নদী বন্দর রয়েছে। আমরা এগুলোকে যদি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করাতে পারি, বিশেষ করে এক আসনে আমরা ইমিগ্রেশন শুরু করাতে পারি, তাহলে আমরা কুড়িগ্রাম যে কর্মসংস্থানের আজকে অভাবজনিত আছে, বিভিন্ন শিক্ষা, চিকিৎসা, দারিদ্রতা আজকে অবহেলিত, আমরা সেগুলো ওভারকাম করব এবং যা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা কিছু কাজও শুরু করে দিয়েছি এবং আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় আনে, তাহলে আমরা এই কাজগুলোকে সামনে রেখেই সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব মুকুল মিয়া। আমি আপনার প্রশ্নের সূত্র ধরে বা আপনার বক্তব্যের সূত্র ধরে একটি প্রশ্ন করতে চাই। আপনি চাঁদাবাজির প্রসঙ্গটা বলেছেন, সাধারণত যে অভিযোগগুলো থাকে রাজনৈতিক দলের ছত্রছায়ায় চাঁদাবাজিগুলো হয়ে থাকে। এখন তো একটা অরাজনৈতিক সরকার চলছে, কোনো রাজনৈতিক দল সেই অর্থে ক্ষমতায় নেই। চাঁদাবাজির সমস্যা কি জেলাতে এখনো আছে? জি, ধন্যবাদ সবাইকে। আসলে 16 বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থায় যে শাসনতন্ত্র চালু হয়েছিল, যে আমলাতান্ত্রিক জটিলতার ফলে সমাজে একটা যে তন্ত্র চালু হয়েছিল, সিস্টেম চালু হয়েছিল, সেই সিস্টেমটি আসলে এই 15 মাসের সরকার ভাঙতে পারেনি। আমাদের বলতে দ্বিধা নেই, তাদের ছত্রছায়ায় আজকে নতুন করে কিছু লোকজন, বিশেষ করে আপনি পথেঘাটে কুড়িগ্রামে দেখতে পাবেন যে অবৈধ টোল আদায় হচ্ছে, সরাসরি চাঁদা না বলে অবৈধ টোল আদায় হচ্ছে, যেটি আমরা আমাদের অগ্রাধিকার তালিকায় রেখেছি যে আমরা নির্বাচিত হলে প্রথম 100 দিনের কর্মসূচিতে আমরা সকল রাস্তাগুলোকে টোল মুক্ত করে দেব, একই সঙ্গে ঘাটগুলোকে আমরা ইজারা মুক্ত করে দেব এবং বিকল্প আয়ের উৎস হিসাবে আমরা নতুন প্ল্যান আমাদের সামনে চলে এসেছি। ধন্যবাদ। আমি যদি আপনার জবাবের সূত্র ধরে জনাব হাসিবুর রহমান হাসিবকে জিজ্ঞেস করি, এই অবৈধ টোলটা আসলে কারা নিচ্ছে? এখন তো আসলে যে রাজনৈতিক সিন্ডিকেট আগে ছিল, সেই সিন্ডিকেট এখন সক্রিয় নেই, পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশ, এটা আসলে কেন হচ্ছে, কারা নিচ্ছে, এর জন্য দায় কার? এটা হলো যে অবৈধ টোল উনি কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতেছি না। যে এখানে যেন পৌরসভা থেকে পৌরসভার রাস্তাগুলো রক্ষণাবেক্ষণের জন্য একটা নির্দিষ্ট হারে টেন্ডার হয়, টেন্ডারে যারাই কাজ পায় তারা ওই 10 টাকা করে টোল আদায় করে বাস, ট্রাক এদের কাছ থেকে। এবং বালু মহল যে সরকার লিজ দিয়েছে, সেই বালু মহলের যারা ওখানে টেন্ডারের মাধ্যমে পায় তারা একটা টোল নেয়। তো এটা অবৈধ কিভাবে আমি সঠিক জানি না, তবে অবৈধভাবে যেটা হবে তার বিরুদ্ধে বিএনপি, তার বিরুদ্ধে তারেক রহমান, তার বিরুদ্ধে এখানে সমস্ত সংগঠন আছি আমরা। আমি একটু সূত্র ধরে বলি যে আমরা কিন্তু এই জেলায় আমাদের পাশে একটা নদী আছে, খুবই ভাঙন প্রবলিত নদী, তিস্তা। এই তিস্তা নদীর ভাঙন রোধে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা সারা বাংলাদেশে কিন্তু একটা তোলপাড় তৈরি করেছি, একটা আন্দোলন তৈরি করেছি, যেটা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা দাবি তুলেছি যে সরকারের অধীনেই হোক, যার সাথে চুক্তি করেই হোক, আমাদের এই তিস্তাকে বাঁচাতে হবে, তিস্তাকে সাজাতে হবে। তেমনি ভাবে আমরা আলোড়ন তৈরি করেছি জেলার বিভিন্ন অঞ্চলে নদী ভাঙনের জন্য। আমরা বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছি, সমাবেশ করেছি, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা এটুকু আমাদের আশ্বস্ত করেছেন বা আমরা এটা আমাদের পরিকল্পনায় আছে। নদী শাসন এবং নদীর যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে চূড়ান্তভাবে একটা পুনর্বাসনের মধ্য দিয়ে এবং চরাঞ্চলে মানুষের জন্য নতুন ধরনের একটা কর্মসূচি দিয়ে, বিকল্প কর্মসূচি দিয়ে আমরা এই মানুষগুলোকে পুনর্বাসন করতে চাই।
আমরা কিন্তু এটা অব্যাহত রেখেছি এবং আমরা যে আন্দোলনটা করছি তিস্তা বাঁচাও আন্দোলন, সেটা কিন্তু এই জেলার লক্ষ লক্ষ মানুষ এখানে সম্পৃক্ত হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। এই তিস্তার যে ইস্যুটা, এটা আসলে একটি জাতীয় ইস্যু, তিস্তা মহাপরিকল্পনার ইস্যু, এবং উত্তরবঙ্গের অনেক জেলা কিন্তু এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে উপকৃত হবে। আমি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, আপনার কাছে কিন্তু দুজনের যেই বক্তব্য তার সূত্র ধরে একটু জিজ্ঞাসা করতে চাই যে চাঁদাবাজির অভিযোগটা জনাব মুকুল মিয়া করলেন, এবং হচ্ছে যে হাসিবুর রহমান হাসিব সাহেব যিনি বললেন যে আসলে চাঁদাবাজিটা সেই অর্থে হচ্ছে না, অবৈধভাবে। আসলে আপনি কি বলবেন এই জেলার একজন রাজনীতিবিদ হিসেবে, এখন কি চাঁদাবাজি চলছে, দখলদারিত্ব চলছে, নাকি এই জেলা দখলদারিত্ব এবং চাঁদাবাজ মুক্ত হয়েছে? যেটা আমরা শুনতেছি সেটা হলো আগে ডাইরেক্ট হতো, এখন ইনডাইরেক্ট হয়, এখন নীরব চাঁদাবাজি চলছে। তবে আমাদের যেটা কথা হলো, আমাদের ডক্টর শফিকুর রহমান বলছেন, আমির জামাত, যে বাংলাদেশ জামাত ইসলাম চাঁদাবাজ সিন্ডিকেট পছন্দ করে না। আমরা যদি ক্ষমতা আসি এগুলো অবশ্যই করতে, অন্য কাউকে করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার। এছাড়া যদি আমি মনে করি শুধু চাঁদাবাজিটাই সমস্যা না, আরো বহুবিধ সমস্যা আছে, যে সেটি হলো যে আমাদের এখানে শিক্ষার দুরবস্থা, স্বাস্থ্যসেবার একান্তই দুরবস্থা। এখানে মনে করেন 26 লক্ষ জন অধ্যুষিত কুড়িগ্রাম জেলা, এখানে একটা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একটা ফুল ফেজেড মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা যেতে পারে, এবং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা কথা যেটা, সেটা নয় যে এখন মানে কুড়িগ্রাম সদর হাসপাতাল থাকলেও, দুটো উপজেলার দুটো স্বাস্থ্য হেলথ কমপ্লেক্স থাকলেও সেখানে অনিয়মে ভরপুর। যদি আল্লাহ তাবারক তাআলা আমাদের ক্ষমতায় নিয়ে আসেন, আমরা জনগণকে সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে, আমাদের প্রতিপক্ষের ভাইদের সাথে নিয়ে আমরা সেগুলো দূর করে জনগণের, দরিদ্রতম এই জেলার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। শুধু এটাই নয়, অনেক চরাঞ্চল আছে যেখানে কোনো স্বাস্থ্য সেবার কোনো ব্যবস্থা নেই, সেগুলা স্থানীয়ভাবে কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করা যেতে পারে, এবং বন্যার সময় অ্যাম্বুলেন্স বোর্ড যেখানে অক্সিজেন থাকবে এরও ব্যবস্থা করা যেতে পারে। আর শিক্ষার কথা যদি আমি বলি, কুড়িগ্রাম জেলায় মূলত 49% লিখলেও প্রায় 71% ছেলেমেয়েরা তারা শিক্ষার সুযোগ সুবিধা বঞ্চিত। আমি মনে করি সেদিন আমি ঘনশ্যামপুর একটা এলাকায় গিয়েছিলাম, সেখানে হাজারো জনবসতির বসবাস, সেখানে নদী ভাঙ্গার পরে সেখানে একটা প্রাইমারি স্কুল, মাদ্রাসা কিংবা একটা হাই স্কুল নাই। ওনাদের অনেক প্রাণের দাবি যে আপনারা যদি আসতে পারেন তাহলে এই এলাকার ছেলেদের লেখাপড়ার জন্য এখানে অন্ততপক্ষে 2-1টা প্রতিষ্ঠানের ব্যবস্থা করবেন। আমরা মনে করি সেখানে অবশ্যই এরকম হাজারো সমস্যা আছে, করা উচিত। আর একটা কথা না বলি, আমি পরে আবারও আসছি, কারণ আমরা মানুষের থেকে প্রশ্ন নিব এবং এরপরে আবার জবাব দিব। এই জেলার আসলে সমস্যার কথা অনেক শুনেছি। এই জেলার আসলে দারিদ্র্যের হার অনেকটা বেশি, একটা সময় বাংলাদেশের সর্বোচ্চ ছিল। এর পাশাপাশি নদী ভাঙন, কর্মসংস্থান সহ নানা ইস্যু আছে। রাজনীতিবিদদের সবসময় আপনারা হয়তো সামনে পান না প্রশ্ন করার জন্য। জনগণ যারা আছেন, সাধারণ ভোটার যারা আছেন, তাদের কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে আপনারা একটু হাত উঁচু করবেন, আমি তাদের কাছে যাব প্রশ্ন করার জন্য। এই বাম পাশে একজন হাত উঠিয়েছেন, আপনি সুস্পষ্টভাবে কোনো প্রশ্ন থাকলে এই জেলার ইস্যু ভিত্তিক একটু প্রশ্নটা করবেন। জি, আমার প্রশ্ন তিন দলের প্রতি, সেটা হলো আপনারা নির্বাচিত হলে মাদক এবং সন্ত্রাস দমনে আপনাদের ভূমিকা সুস্পষ্ট, কি পদক্ষেপ নেবেন সে ব্যাপারে একটু। ধন্যবাদ। পেছনে আরেকজন হাত তুলেছিল, আমি তার কাছে একটু যেতে চাই। সুস্পষ্টভাবে আপনি একটু ধরুন, আপনার প্রশ্নটা সুস্পষ্টভাবে আপনার প্রশ্নটা করুন। ধন্যবাদ এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশকে আজকে কুড়িগ্রাম জেলায় আসার জন্য। আমার প্রশ্ন হচ্ছে যে কুড়িগ্রাম জেলায় 4টি আসনের মধ্যে বিএনপির 3টি আসনেই গ্রুপিং আছে, এবং হচ্ছে প্রার্থী পরিবর্তনের একটা দাবি আছে। প্রার্থী পরিবর্তন না হলেও গ্রুপিং নিরসন করে একসঙ্গে কাজ করার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন নিব আমি এখন। এখানে এক ভাই শুরুতে প্রশ্ন করতে চেয়েছেন, আপনার সুস্পষ্ট ইস্যু ভিত্তিক প্রশ্ন। ধন্যবাদ এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ প্রতিনিধিকে। আমার 3টি দলের একজন সরাসরি এমপি ক্যান্ডিডেট এবং 2জন জেলা প্রতিনিধি আছে। আমার প্রশ্ন, যেহেতু আমাদের কুড়িগ্রাম একটি দরিদ্রর মধ্যে বলা যায় 1 নম্বরে, সবচেয়ে বড় সমস্যা আমাদের নদী ভাঙ্গন, কিন্তু আমাদের যে পরিকল্পনাগুলো হয়, এবারে নদী ভাঙতেছে, এটার পরিকল্পনা করতে করতে 3 বছর পরে গিয়ে মানুষের বাড়ি ঘর সব ভেঙে যায়, এরপরে পরিকল্পনার বাস্তবায়ন। আপনারা যদি নির্বাচিত হন তাহলে এইটার স্ট্যান্ড বাই, এখন যে বাড়িঘর ভাঙতেছে এইটার জন্য আপনাদের পদক্ষেপ কি? এটা আমার আপনাদের কাছে প্রশ্ন। চমৎকার প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্ন আরো নিব।
আমরা এই যে প্রশ্নগুলো পেয়েছি সেই প্রশ্নগুলোর জবাবগুলো আগে শুনে নেই। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা রাজনীতিবিদদের কাছে চাইবো। প্রথমে আমি যে প্রশ্নটা ছিল মাদক নিয়ে, সেটি নিয়ে আমি এখানকার যিনি এনসিপির আহ্বায়ক আছে মুকুল মিয়া, তার কাছে প্রথমে যেতে চাচ্ছি। আসলে মাদক একটি বড় সমস্যা এখানকার। আমরা বিভিন্ন ভোটারদের কাছে, জনগণ যারা আছেন তাদের কাছে শুনেছি সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এর প্রকোপ অনেকটা বেশি। আসলে এটা থেকে উত্তরণে আপনাদের পরিকল্পনা কি? জি, ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন যে আমরা কুড়িগ্রাম উন্নয়নে নতুন কুড়িগ্রাম গড়তে আমরা যে স্লোগান দিয়েছি সবার আগে কুড়িগ্রাম, সেই থিওরি অনুযায়ী আমাদের 7 নম্বর দফা হচ্ছে আমরা মাদক প্রতিরোধ করব। মাদক, আপনারা জানেন যে আসলে কুড়িগ্রামের 3টি এলাকা 3 দিকে হচ্ছে সীমান্ত। এই সীমান্ত হওয়ার কারণে প্রচুর পরিমাণে মাদক আসে। আমরা যখন ফুলবাড়ি সফরে গিয়েছিলাম যে শুধু ফুলবাড়ি থেকে যে মাদক আসে, এই মাদক যা সমস্ত কুড়িগ্রাম নয় উত্তরাঞ্চলকে সয়লাভ করে দেওয়া সম্ভব। আমরা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি, প্রশাসন বিষয়টা আশ্বাস দিয়েছে এবং আগামী দিনে এই মাদক প্রতিরোধে প্রশাসনের যেমন জরুরি, আপনারা জানেন যে আমরা এই 7 দফার আলোকে মাদকের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা সামাজিক আন্দোলন ইতিমধ্যেই গড়ে তুলেছি। আমরা চাই সামাজিক সচেতনতার বৃদ্ধির মাধ্যমে আমরা একদিকে যেমন এই মাদককে প্রতিরোধ করব, অনুরূপভাবে প্রশাসন এবং আইনের যথার্থ প্রয়োগের মাধ্যমে এই কাজটি করতে হবে। তবে আমরা ডক্টর আতিক মুজাহিদের মাধ্যমে নির্বাচিত হলে সংসদে এই মাদকের বিরুদ্ধে যে আইনটি আছে, এই আইনটি একটা দুর্বল আইন, যে আইনের মাধ্যমে কাউকে গ্রেপ্তার করা হলে অল্প কয়েকদিনের মাধ্যমে তারা বের হয়ে এসে আবার চলে যায়। এই জন্য আমরা এই আইনটি পরিবর্তনের চেষ্টা করব। একই সঙ্গে দ্বিতীয়ত আরেকটি হচ্ছে, কুড়িগ্রাম জেলার মতো একটি জেলা, সেখানে মাদক নিরাময় কোনো কেন্দ্র নাই এবং তাদেরকে যে সুস্থ অনেকে আছে আমাদের কাছে এসে যে তারা সুস্থ অবস্থায় ফিরে যেতে চায়। এই জন্য আমাদের সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে আমরা কুড়িগ্রামে একটা মাদক নিরাময় কেন্দ্র করব, যেটার মাধ্যমে মাদক সেবীদেরকে পুনর্বাসন করব এবং তাদেরকে মাদক থেকে উদ্ধার করে স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসার জন্য চেষ্টা করব। আগামী দিনে আমাদের এই মুকুল মিয়া, আমি নদী ভাঙন যে ইস্যুটা, আসলে আমি এই প্রস্তুতির জবাব চাচ্ছি ইয়াসিন আলী সরকার আপনার কাছে। বড় বড় নদী আছে এই জেলায়, অনেকগুলো নদী আছে, অন্য জেলার সাথে এই জেলার হিসাবটা আসলে একটু ভিন্ন। এই সমস্যার আদৌ কি নিরসন সম্ভব, আপনি কি মনে করেন? যে অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। আসলে ব্যক্তিগতভাবে কিংবা স্থানীয়ভাবে এটা অসম্ভব মনে হলেও রাষ্ট্রীয় পর্যায়ে এটা অবশ্যই এর সুষ্ঠু সমাধান করা সম্ভব। আমি মনে করি আমাদের এখানে 26 লক্ষ জনগণ আছেন আর কি, জন অধ্যুষিত কুড়িগ্রাম জেলা। এর মেইন একটা সমস্যা হলো আপনার কুড়িগ্রাম থেকে আমাদের আরেকটা উপজেলা আছে, সেটা হলো রৌমারী রাজীবপুর। একে ব্রহ্মপুত্র নদীর উপরে যদি একটা বাঁধ দেওয়া, অর্থাৎ কিনা একটা ব্রিজ করা হয়, একটা সেতু করা হয়, তাহলে অবশ্যই এর সমাধান করা সম্ভব। এরপরে আরো একটা ব্যাপার আছে, সেটা হলো যে আমরা ধরলা নদীর উপরে যদি একটা পরিকল্পিতভাবে কি বলে একটা ব্যারেজ করা যায়, এই ব্যারেজ করলে একদিন নদী শাসন করা হবে, নদী ভাঙ্গন রোধ করা হবে, অ্যাট দি সেম টাইম কৃষকের কৃষির উৎপাদনের যে সহায়ক শক্তি হিসেবে হবে সেচ প্রকল্প সেখানে করা সম্ভব হবে। আসলে ব্যক্তিগতভাবে এটা একটু কঠিন মনে হলে রাষ্ট্রীয়ভাবে এর সমাধান আদৌ কঠিন নয়। ধন্যবাদ। আমরা যদি আল্লাহ যদি আমাদের কবুল করেন, ইনশাল্লাহ আমরা সকলকে সম্মিলিতভাবে এই বৃহৎ প্রকল্প যদি এটা মনে করি কুড়িগ্রাম জেলার জন্য, তাহলে এটাও করা সম্ভব হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকটি যে প্রশ্ন ছিল বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব আপনার কাছে, সেই প্রশ্নটি নিয়ে যেতে চাচ্ছি। আসলে জেলার বিএনপি কতটা ঐক্যবদ্ধ? আমরা শুনেছি 4টি আসনে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে, 3টি আসনেই কিন্তু বিদ্রোহী প্রার্থী বা বিক্ষোভ হয়েছে। অনেকেই কিন্তু বিষয় ঐক্যবদ্ধ না এমন বার্তা কিন্তু আমরা পেয়েছি ভোটারদের কাছ থেকে। আসলে এই বিষয়ে আপনার বক্তব্য কি? আসলে সাংগঠনিক শক্তি এতে কতটা ক্ষয় হচ্ছে? বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। এই আসনে কুড়িগ্রামের 1-এ সাইফুর রহমান রানা, 2-এ সোহেল হোসেন কায়কোবাদ, 3-এ তাজবিরুল ইসলাম, 4-এ আমাদের আজিজুর রহমান মাস্টার আছে। প্রার্থী আমাদের দলের পক্ষ থেকে তারেক রহমানের নির্দেশে ঘোষিত হয়েছে। এত বড় দলে বিভিন্ন মতের মানুষ তো থাকবে, নেতৃত্বের প্রতিযোগিতা তো থাকবেই, আছে। কিন্তু আমরা বিশ্বাস করি চূড়ান্তভাবে তারেক রহমান যে 25 তারিখে আসছেন, আসার পরে তো আমাদের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। সেই মনোনয়ন দেওয়ার পরে ইনশাল্লাহ এই বড় দলের কোনো কোন্দল থাকবে না। আমরা সবাই জনগণকে নিয়ে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করব এবং বিজয়ী করব, ঠিক কিনা বলেন? ধন্যবাদ। আমরা এখন আবারও ফিরতে যাচ্ছি দর্শকদের কাছে। যে ইস্যুগুলো আসলে আপনাদের প্রশ্নে আসলো, মাদক,
বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং এর পাশাপাশি নদী ভাঙন, এর বাইরে অন্য কোনো ইস্যুতে সুস্পষ্ট আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু হাত তুলে প্রশ্নটা করবেন। আমি তিনজনের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। নারী হিসেবে আমাদের যে উত্তরবঙ্গের জেলা কুড়িগ্রাম, তো বাংলাদেশের মধ্যে কুড়িগ্রামে সব থেকে বেশি হচ্ছে বাল্যবিয়ে। তো সেক্ষেত্রে বাল্যবিয়ে বন্ধে আপনাদের পদক্ষেপগুলো কি কি? এবং আমরা বিগত বছরগুলোতে আমরা দেখে আসছি বাল্যবিয়ে বন্ধের পরিবর্তে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তারা দাঁড়িয়ে থেকে বাল্যবিয়ে দিয়েছেন। তো এরকমই কি আপনাদের চিন্তাভাবনা থাকবে নাকি? আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা আমার জামায়াত ইসলামী পদপ্রার্থী যিনি আছে তার কাছে, সেটা হলো আমাদের নারী নেতৃত্বে আপনাদের কি পরিকল্পনা আছে? যদি 80-র দশকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি আমাদের নারী নেতৃত্বে আসতে পারে, তাহলে 2025 সালেও কি আমরা নারী নেতৃত্বে থাকতে পারবো, নাকি আপনাদের কথা মতো আমরা ঘরবন্দি হয়ে থাকবো? আমরা ইতিমধ্যে জেনেছি কুড়িগ্রাম হলো অনেকগুলো নদ নদী বেষ্টিত জেলা। এই জেলায় প্রায় 372 থেকে 375টি চর আছে। ঋতু বৈচিত্র্যের কারণে এই চরগুলোর মানুষ যুদ্ধ করে জীবন চালায়। এক সময় তারা নদী ভাঙনের কারণে ঘর এদিক থেকে আরেক দিক নিয়ে যেতে ব্যস্ত, অন্য সময় কাজ নেই, তারা চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত, হাতের কাছে কোনো চিকিৎসা নেই। এনাদের জীবনযাত্রা উন্নয়নের কি কি পরিকল্পনা আছে? ধন্যবাদ আপনাকে। তার ঠিক পাশে আরেকজন প্রশ্ন করতে চেয়েছে। আমাদের যুব সমাজের কর্মসংস্থান, বেকার যে কর্মসংস্থান, এর আগেই সর্বপ্রথম একটা ছিল ন্যাশনাল সার্ভিস প্রকল্প, সেটা যাই হোক এখন বন্ধ আছে। আবার এই ন্যাশনাল সার্ভিসটার মাধ্যমে আবার বেকারদের একটা কর্মসংস্থান। আমার সঠিক প্রশ্নটা হচ্ছে যে বেকারদের জন্য আপনাদের পরিকল্পনাটা কি কুড়িগ্রাম? ধন্যবাদ। আমি সেই প্রশ্নগুলোর জবাব রাজনীতিবিদদের কাছে চাইবো। প্রথমে আমি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের এক বোন প্রশ্ন করেছেন আসলে জামাতের নারী নেতৃত্ব নিয়ে তারা কি ভাবছেন। এর পাশাপাশি যদি আমি জানতে চাই যে 5 ঘন্টা কর্মঘণ্টা হবে নারীদের, এই বিষয়ে কিন্তু আপনাদের দল থেকে একটি আলোচনা এসেছে, সেই বিষয়ে আসলে একটু যদি ভোটারদের পরিষ্কার করেন বিষয়টা আসলে কি হবে। জি, ধন্যবাদ চমৎকার প্রশ্ন করার জন্য। নারী নেতৃত্ব কিন্তু চেয়ে নিবার জিনিস নয়। নেতৃত্ব আসে মানুষের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে। যদি ওনারা যোগ্যতা অর্জন করতে পারেন, অবশ্যই নেতৃত্বের আসনে আসীন হবেন। মেয়েদের জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল যুদ্ধে অংশগ্রহণ করা। আল্লাহ রসুলের যুগে সাহাবে আজমের মেয়েরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মেয়েরা যুদ্ধে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন। আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রকৃষ্ট উদাহরণ। মেয়েরা শিক্ষার প্রসার ঘটিয়েছেন। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর প্রকৃষ্ট উদাহরণ। কাজেই মেয়েরা তাদের মেধা অনুযায়ী, যোগ্যতা, বুদ্ধিমত্তা অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের চরম শীর্ষ শিখর আরোহণ করে তাদের মেধা, তাদের যোগ্যতা সুস্পষ্ট ছাপ রাখবেন। এতে কেউ বাধা নিষেধ করবে না, করতে পারবে না। তারা স্বাধীনভাবে আগে যেভাবে ছিলেন এখনো থাকবেন। তবে হ্যাঁ, তাদের জান, মাল, ইজ্জত, আবরুর হেফাজতের জন্য তারা কিছুটা নিয়ন্ত্রণে থাকবেন। কারণ আল্লাহর বিধান, রসুলের আদর্শ মানে না জন্যই যেখানে আমার বোনরা প্রশ্ন করলেন যে কি বাল্য বিবাহের প্রসারতা ঘটতেছে। আমি একজন অ্যাডভোকেট হিসেবে বলছি, আমার প্র্যাকটিস প্রায় 40 বছর। আমি কখনো দেখিনি কোনো গার্জিয়ান একটা নাবালক ছেলে এবং নাবালক বিয়ের প্রস্তাব দেয় এবং সেখানে বিয়ে হয়। আর একটা কথা উনি বলছেন যে নেতৃবৃন্দ নাকি দাঁড়িয়ে থেকে নাবালক মেয়েদের বিয়ে দেন। এটা আমার জানা ছিল না, জানা নাই। তবে এটা এর আইনও আছে যে মেয়ে হলে কমপক্ষে 18 বছর এবং ছেলে হলে 21 বছরের আগে এদের বিয়ে অবশ্যই দেওয়া উচিত নয়। তবে আরেকটা, বাংলাদেশে এখানে আইনের একটা দুর্বলতা আছে। সেটি হলো যে মনে করেন যে যদি বিয়ে দেওয়া সম্ভব না হলেও যদি তারা সন্তান সম্ভব হয় তাহলে তখন দেওয়া যাবে। এটা আমি মনে করি এটা ইসলাম বিরোধী, এরা শরীয়ত বিরোধী, এরা কোরআন বিরোধী। অবশ্যই এর প্রতিরোধ হওয়া উচিত এবং আইনের সংস্কার হওয়া উচিত। আর ভাই একটা প্রশ্ন করেছেন নারীদের কর্মঘণ্টা সম্পর্কে। আমাদের আমিরে জামাত বলছেন যেহেতু আমরা বৈষম্য নিরসন করতে চাই, বৈষম্য রাখতে চাই না, এজন্যই মেয়েদের 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশ্নের উত্তর যেহেতু ডক্টর আমিরে জামাত দিয়েছেন, আমি এই বিষয়ে বলতে চাচ্ছি না। কারণ তাদেরকে 8 ঘন্টা যদি তাদের কর্ম ঘন্টা হয় আর কি, তাহলে সেটাই হবে বৈষম্য। এই বৈষম্য আমরা রাখতে চাই না, বৈষম্য আমরা নিরসন করতে চাই। আর একটা কথা, একটা মেয়ে একজন পুরুষ মানুষের চেয়ে 2.5 গুণ বেশি কাজ করেন। একই সাথে আমি এবং আমার মিসেস যদি মনে করি যে আমরা চাকরি করতে গেলাম,
উনি বাড়িতে রান্না বান্না করে ছেলেমেয়েদের দেখাশোনা করে, তাদের স্কুলের পড়ালেখার ব্যবস্থা করে, আত্মীয় স্বজন দেখাশোনা করে, বাজারঘাটের পরিকল্পনা করে উনি অফিসে যান এবং আসার পরে আমি শ্রান্ত হয়ে পড়লে বিশ্রামে যাই। কিন্তু মেয়েরা, নারীরা সেখানে যেতে পারেন না। কোনো আত্মীয় স্বজন যদি আসে, তাদের ছেলেমেয়েরা কোথায় আছে না আছে এবং তাদের বাড়িঘর, অর্থাৎ এভরিথিং তাদেরকে দেখতে হয়। আমরা শুধু অফিস আদালতটা বেশি দেখি। এই জন্যই আমি মনে করি ভবিষ্যৎ প্রজন্মকে যদি একটা সুন্দর দিক নির্দেশনা দেওয়া যায়, তাদের যদি কি বলবো যে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মাদেরকে কর্মঘণ্টা অবশ্যই 8 ঘন্টা করতে 5 ঘন্টা করা দরকার, কারণ 3 ঘন্টা তারা পারিভাবে এই কাজগুলো দেখাশোনা করতে পারবেন। অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, আপনি যদি কোনো প্রতিষ্ঠান প্রধান হন বা কোনো প্রতিষ্ঠানের মালিক হন, আপনি কি পুরুষ যারা কর্মকর্তা কর্মচারী থাকবেন তাদের সমান মজুরি 5 ঘন্টা কাজ করে একজন নারীকে দিবেন? দেখেন, যখন আইন হবে তখন আমরা মানতে বাধ্য হবে। এখন যেরকম মনে করেন মেয়েরা থাক চাই না থাক, মেয়েদের একটা কোঠা থাকে 30% কোঠা বা 60% কোঠা, তখন যারা প্রতিষ্ঠান চালাবেন তাদেরকে এমনি ভাবে একটা কোঠা থাকবে যেখানে যতগুলো কর্মচারী থাকবে তার এত ভাগ নারী থাকবে। যদি নারী তারা নিয়োগ দেন, তবে হ্যাঁ, ব্যবসায় যেন লস না হয়, ব্যবসায়ীদের উন্নতি মানে দেশের উন্নতি, জনগণের উন্নতি, এই জন্য সরকার সেদিকে নজর রাখবেন, অবশ্যই সে ব্যবস্থা সুব্যবস্থা করবেন বলে আমার বিশ্বাস। আপনার বার্তা পরিষ্কার, ধন্যবাদ আপনাকে। আমি হাসিবুর রহমান হাসিব আপনার কাছে যেতে চাচ্ছি। একজন প্রশ্ন করলেন, আসলে 12 মাস প্রকৃতির সাথে, বৈরী প্রকৃতির সাথে লড়াই করে চরবাসীদের বেঁচে থাকতে হয় এবং তাদের জীবনমান নিয়ে কিন্তু একটি বড় প্রশ্ন আছে। সেখানে চিকিৎসার কথা এসছে, তাদের কর্মসংস্থানের কথা এসছে। আমাদের কাছে যেটুকু জেনেছি, জেলায় একটি টেক্সটাইল মিল ছিল, স্পিনিং মিল ছিল, যেটি কিন্তু বন্ধ, যার মাধ্যমে একটি বড় কর্মসংস্থান ছিল, সেই কর্মসংস্থানের সুযোগ এখন বন্ধ। কি বলবেন এর জবাবে? কুড়িগ্রামে চরাঞ্চলে প্রায় 5 লাখ মানুষ থাকে। এই 5 লাখ মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে। সেখানে শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, অন্যান্য নাগরিক যে সমস্ত সুযোগ সুবিধা, কোনো কিছুই তারা পায় না। আমি এই নির্বাচনকে সামনে রেখে না, গত 10 বছর আমাদের এখানে প্রার্থী সোহেল হোসেন কায়কোয়ার, তাকে সাথে হেসে অসংখ্য চরে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি। আমাদের যেটা মনে হয়, এই চরাঞ্চল যেহেতু মূলত কৃষি নির্ভর, এখানে আর কিছুই নাই, কৃষি ছাড়া আর কিছু নাই। চরাঞ্চলের জন্য বিশেষ আমাদের কর্মসূচির চিন্তা ভাবনা আমরা করছি, কিভাবে চরের মানুষের কর্মসংস্থান করা যায়, চরের মানুষের যে সমস্ত উৎপাদিত কৃষিপণ্য সেটা কিভাবে বিপণন করা যায়, সে ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। আরেকটা বলতে চাই, চরের মানুষের স্বাস্থ্য, আপনি বললেন, স্বাস্থ্য ব্যবস্থা কুড়িগ্রামে 250 শয্যার একটা হাসপাতাল আছে, যেখানে চিকিৎসক নাই, নার্স নাই, ওয়ার্ড বয় নাই, পরিচ্ছন্নতা কর্মী নাই, কিছুই নাই। আমরা ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে আমরা মনে করি কুড়িগ্রাম জেলায় একটু মেডিকেল কলেজ স্থাপন অত্যন্ত জরুরি, কারণ মেডিকেল কলেজ থাকলে সেখানে বিভিন্ন ধরনের বড় চিকিৎসক আসবেন, আমাদের চরের এবং সমতলের মানুষরা সেখানে চিকিৎসা পাবেন। এবং চরের মানুষের জন্য ইতিমধ্যে আমাদের প্রার্থী 2টি ভাসমান অ্যাম্বুলেন্স বলা যায়, নৌকার মধ্যে যাত্রী আনা নেওয়ার জন্য যেটা করা যায়, সোহেল সাহেব সেটা করেছেন। এবং আমাদের পরিকল্পনা আছে চরের মানুষের জন্য বিশেষ বিশেষ পরিকল্পনা করে বাস্তবায়ন করা। আর একটা কথা বলতে চাই, একটু আগে এক ভাই বললেন যে মাদকের বিষয়ে, মাদকের ব্যাপারে এখানে যারা আমরা আছি সবাই কিন্তু জিরো টলারেন্স। এই জিরো টলারেন্সের মধ্যেও কিন্তু মাদকের যে সরবরাহ বিস্তার কমে নেই, বাড়ছে। আমরা তো সামাজিকভাবে, আমাদের সহ আলোচকরা বললেন, সামাজিকভাবে একটা আন্দোলন আমরা তৈরি করতে যাচ্ছি বা তৈরি করেছি। আমাদের ছেলেরা এখন খেলার মাঠে, আপনি দেখছেন কুড়িগ্রাম সরকারি কলেজের মাঠের সামনে খেলাধুলা চলছে। এই পরিবেশটা কিন্তু গত 15 বছর ছিল না। আমাদের ছাত্রদল, যুবদল, অন্যান্য ভাইরা যারা আছেন তারা কিন্তু এখন খেলার মাঠে আসছে, তারা নিজের শরীরের দিকে লক্ষ্য রাখছে। আমরা সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে এই মাদককে না বলতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা জনাব মুকুল মিয়ার কাছে আসবো। আপনার কাছে জানতে চাচ্ছি, যে ইস্যুগুলো দর্শকরা বা ভোটাররা তুললেন, সেই ইস্যুগুলো নিয়ে গেল 16 মাসে আপনাদের পক্ষ থেকে, যদিও আপনাদের রাজনৈতিক দল ততটা পুরাতন না, কিন্তু আপনারা আসলে কি কাজ করেছেন এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করে এই জেলায়? আপনারা জানেন যে আসলে আমরা যেমন সমস্যা আইডেন্টিফাই করেছি, একইভাবে সমস্যাসমূহ সমাধানের জন্য আমরা কিন্তু একটা জোরালো ভূমিকা রেখেছি। আমরা বিশেষ করে এই নদী ভাঙ্গন কবলিত অঞ্চলে, আপনারা জানেন যে সদরের হলখানা একটি জায়গায় আমাদের ডক্টর আতিক মুজাহিদ যখন পরিদর্শনে গেলেন জনগণের তাৎক্ষণিক চাওয়ার পরিপ্রেক্ষিতে, আমরা গিয়ে দেখলাম যে ব্যাপক নদী ভাঙ্গন,
সাথে সাথে উনি উপদেষ্টা মহোদয় এবং আমাদের এক্সিএন এবং ডিডির সঙ্গে কথা বললেন, কিন্তু ওনারা তাৎক্ষণিক বরাদ্দ দিতে ব্যর্থ হয়ে গেলেন। আমরা সাথে সাথে উনি নির্দেশনা দিলেন যে আমরা নেতা কর্মীদের কাছ থেকে নিজের পকেটের চাঁদা তুলে টাকা দিয়ে আমরা এটি করবো, এবং আপনারা জানেন যে আমরা 3 দিনের মধ্যে প্রায় 3 লক্ষ টাকা উত্তোলন করার মধ্য দিয়ে আমরা জিও ব্যাগ, যেটাকে টিউব বলা হয়, আমরা টিউব ফেলে দিয়ে, আপনারা এখনো আছে সেটাকে, আমরা যখন টিউব ফেলাই দিয়ে এটাকে প্রচার করার চেষ্টা করলাম, পরবর্তীতে সরকার এটা থেকে সচেতন হলো এবং তারা আসলো। আপনার ফুলবাড়িতে আপনারা জানেন যে বেশ কিছু সংখ্যক, বিশেষ করে একটা গুচ্ছ গ্রাম আছে, সেখানকার বেশ কিছু লোক, প্রায় 500 পরিবার আছে, তারা স্থানান্তরিত হওয়ার জন্য, তারা একটা ব্রিজের জন্য গত 17 বছর থেকে আকুতি মিনতি করে আসছে, যেটা এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা সেই আমরা সেখানে কাঠের সাঁকো করে দিয়ে আমরা জনগণের মাঝে প্রমাণ করে দিয়েছি, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যদি নতুন বাংলাদেশ গড়ার জন্য এনসিপি আসে, তাহলে বাকি কাজগুলো আমরা এইভাবে করতে পারবো। আমাদের এই কাজগুলো চলমান আছে, এবং আমরা বিশেষ করে চরাঞ্চল নিয়ে যে বারবার বক্তব্যটা এসছে, আমরা চরাঞ্চল নিয়ে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি। উল্লেখযোগ্য পরিকল্পনা হচ্ছে আমরা চরের মানুষের, বিশেষ করে মহিলাদের কর্মসংস্থানের জন্য আমরা কুড়ি শিল্প স্থাপন করব। কুড়ি শিল্প স্থানের মাধ্যমে তাদেরকে সামনের দিকে আগায় যাব। আরেকটি হচ্ছে আমরা কুড়িগ্রাম পার্লামেন্ট তৈরি করব, যেটা আমাদের দল ভিন্ন থাকবে, মত ভিন্ন থাকবে, পদ ভিন্ন থাকবে, কিন্তু আমরা দিন শেষে যে কুড়ি টাওয়ার হবে, যেটাকে কুড়ি পার্লামেন্ট আমরা বলবো, কুড়িগ্রাম পার্লামেন্ট নামে খ্যাত হবে, এখানে এসে তারা বক্তব্য দেবে। আপনাকে অনেক ধন্যবাদ মোহাম্মদ মুকুল মিয়া। রাজনীতিবিদরা আসলে জনগণের সামনে আশ্বাসের ডালি নিয়ে হাজির হন, তারপরেও দিন শেষে, নির্বাচন শেষে দেখা যায় যে তার অনেকটাই জনগণের অপ্রাপ্তির তালিকায় যোগ হয়। যে আশ্বাসগুলো আপনাদের রাজনীতিবিদরা ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসলে দিবেন বলে আপনাদের বলছেন, এখানে আপনারা কতটা ভরসা রাখতে পারছেন, এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে, কোনো কথা থাকলে আপনারা একটু হাত তুলে প্রশ্ন করবেন প্লিজ। 3টি ভিন্ন দলের প্রতিনিধিরা আপনারাই তো আমাদের কুড়িগ্রামকে উন্নয়নশীল, কর্মমুখর করে গড়ে তুলবেন। এখন ঐকমত্য কমিশনের মাধ্যমে একটা গণভোট ইস্যু এসেছে, আপনাদের দলীয় অবস্থান কি, এবং আপনারা তো বিভিন্ন ধরনের ওয়াদা করছেন, এই ওয়াদাগুলো পালন করবেন যে এই কিভাবে বাস্তবায়ন করবেন, সে একটা রূপরেখা, পথরেখা কি আমাদেরকে দেওয়া যায় না? ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্নের জন্য। এখানে আরেক ভাই প্রশ্ন হাত তুলেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চালু করেছে, আমরা দেখেছি বিগত দিনে ফ্যাসিস্ট সরকার এই কারখানাটিকে বন্ধ করে দিয়েছে, এবং বিভিন্ন মানুষের যে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা ছিল, এটা রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। আগামীতে চালু করার ক্ষেত্রে আসলে বিএনপি কি ভূমিকা রাখবে? ধন্যবাদ, ধন্যবাদ, চমৎকার সুন্দর প্রশ্ন। 3 দলের সম্মানিত ইয়ার আছেন, আমার প্রশ্ন হলো, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এবং দলীয় সরকারের আমলে আমরা যেভাবে দুর্নীতি এবং চাঁদাবাজ দেখেছি, এখন সরকার হলো সর্বদলীয় এবং পরিষ্কার সরকার। সেই সরকারের আমলে দুর্নীতি, চাঁদাবাজ, আমরাকে দুর্নীতিকে ওটা যে সরকারি ইয়া হিসেবে বুঝাই, সেটা হলো সাপোজ উদাহরণ 3 জনের কাছে, সেটা হলো হাসপাতালে, এই সদর হাসপাতালে যদি আমরা যাই, সেখানেও চাঁদাবাজি, এটা প্রমাণ পাইছি আমরা, দেখি। দ্বিতীয়ত যে এই যে পৌর টোলটা শুধুমাত্র যদি পৌরর আন্ডারে বা পৌরসভার আন্ডারে হতো, এটাকে যদি কোনো টেন্ডার বাবদ না হতো, তাহলে আমার মনে হয় পৌরসভার কিছু কর্মচারী সেখানে নিয়োগ থাকতো, এবং যে টোলটা আমরা অটো বা ইয়ার কাছে 20 টাকা করে নেই, সেটা আমরা 5 টাকা করে নিতে পারতাম, তাহলে আমাদের অটোওয়ালা শ্রমিক ভাইরা একটু নিস্তার পাইত। 3 নম্বর প্রশ্ন আমার, আমরা যে বালু উত্তোলন করে সরকার আমাদের অনুমোদন দেয়, ঠিক আছে, সরকার অনুমোদন দেয় বালুটা উত্তোলন করে, সরকারি কোন মাঠ ভরাট বা স্কুল ভরাট, মাদ্রাসা ভরাট করার জন্য দেওয়া হয়, কিন্তু সেটা না, সেটা আমরা সরকারের কাছে নেই কিছু অংশ ধরে, কিন্তু পরবর্তীতে ওটা ব্যবসা আমরা করি। এই দুর্নীতিগুলো কারা করছে এবং কে করছে, এই সরকারের আমলে আমাদের 3 জনের কাছে প্রশ্ন থাকবে। চাঁদাবাজির বিষয়টা আবারও এসেছে, এর অর্থ হচ্ছে নীরব চাঁদাবাজি যে কথাটি বলেছেন আমাদের জামায়াতের ভাই, উনি কিন্তু সেই বিষয়টি কিন্তু আসলে জনগণ বলছেন যে এটা আসলে চলছে। তাছাড়া এই সংকট নিরসনে আপনাদের যেই সক্ষমতা, তার বাস্তবায়ন কতটা ঘটাতে পারবেন? 1.5 মিনিটে প্রথমে যেতে চাচ্ছি হাসিবুর রহমান হাসিব, আপনার কাছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি সবসময় স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করে। কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী বিএনপির সাথে সংশ্লিষ্ট নাই। আমরা ইতিমধ্যে আপনারা জানেন, সারা দেশে 7,000 নেতাকর্মীকে, আমাদের পরীক্ষিত নেতাকর্মীদের শুধুমাত্র এসব কারণে বহিষ্কার করা হয়েছে। আমরা কুড়িগ্রামেও কিন্তু রাজাহাটের মতো
উপজেলার আহ্বায়ককে আমরা অব্যাহতি দিয়েছি। আমরা বিশ্বাস করি কুড়িগ্রাম একটা শান্তিপ্রিয় এলাকা। এখানকার মানুষ সুখে দুঃখে অনেক শান্তিতে থাকতে চায়। তারা দুবেলা দুমুঠো ভাত, একটু কাজের ব্যবস্থা হলেই খুশি। আমরা সেই খুশিটা তাদের ধরে রাখতে চাই। সেই শান্তির বার্তাটা, তাদের শান্তির পরিবেশটা বিএনপির পক্ষ থেকে সব দলকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ সেই শান্তিপূর্ণ অবস্থান এবং কুড়িগ্রামের শান্তি আমরা বজায় আপনাদের রাখার এই জন্য শান্তির দৃঢ় আশ্বাস কতটা বদ্ধপরিকর। দর্শকদের বা ভোটারদের মন ভরাবে সেটা আসলে প্রমাণ হবে জাতীয় নির্বাচন। আমি যেতে চাচ্ছি ইয়াসিন আলী সরকার, আপনার কাছে খুব সংক্ষেপে যদি বলেন যে অভিযোগগুলো এসেছে এর প্রেক্ষিতে এবং যে সংকটময় জেলার কথা আমরা বলছি, এই সংকট নিরসনে আপনাদের আসলে ম্যাজিকটা কি হবে? আসলে হাসিবুর ভাই এটা পরিষ্কার করলেন, 7,000 লোককে বহিষ্কার করছেন। এটা প্রশ্নটা একটু অস্পষ্ট থাকলো, ওনার কি বিএনপির ছিলেন অন্য কোনো দলের ছিলেন, তাই সেটা জনগণ শুনবেন। আর একটা কথা হলো যে এখানে তরুণ বেকার ভাই বোনদের বেকারত্ব দূরীকরণের জন্য কি করা সম্ভব? এখানে শুধু তরুণ ভাই বোন না, এখানে অসংখ্য বেকার শ্রমজীবী ভাই বোন আছে যারা কথা আছে যে মজুরি কাজ করেন, সেই মজুরিও তারা পান না। এই অর্থে অত্র এলাকার কৃষি উৎপাদন যেহেতু জায়গা, কৃষক ভাইদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য সহজ শর্তে বীজ, সার, কীটনাশক ওষুধ যাতে পায়, এই জন্য পূর্ণাঙ্গ অর্থনৈতিক জোন চালুর ব্যবস্থা যতদূর সম্ভব তাড়াতাড়ি করা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। এখানে রাস্তাঘাট অত্যন্ত দুরবস্থা, শিক্ষার দুরবস্থা, চিকিৎসার খাতেও দুরবস্থা। সম্মানিত উপস্থিতি, আমরা বিনীত হয়ে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা আসে আমরা তিনটা পরিকল্পনা নেব। প্রথম হলো 60 থেকে 90 দিন আমরা সমস্যাগুলো আপনাদের সাহায্যে সহযোগিতা চিহ্নিত করব এবং তার বাজেট কিরকম লাগবে সংগ্রহের ব্যবস্থা করব। এরপর 1 থেকে 3 বছর, 3 থেকে 5 বছর এই সমস্যাগুলোর আমরা অবশ্যই আপনাদের দ্বারা চিহ্নিত করে এর ব্যবস্থা করব। আর বেকার যুবক ভাই বোনদের একটা বেকারত্ব দূরীকরণের জন্য আমাদের কুড়িগ্রাম সদরের দুই একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থাকলেও রাজারহাট, ফুলবাড়িতে কোনো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নাই, অর্থাৎ স্বনির্ভরতা হতে পারে এরকম কোন অত্যাধুনিক। ইয়াসিন আলী সরকার, আপনার বার্তা পরিষ্কার। আপনি এই কথাটা কিন্তু আগেও আলোচনা চলে এসেছে, আমাদের সময় স্বল্পতার কারণে থামাতে হচ্ছে। ধন্যবাদ। এছাড়া অন্য সমস্যাগুলো যা আছে আপনাদের নিয়ে সমাধান করার ধন্যবাদ। আমরা জনাব মুকুল মিয়া, আপনার কাছে আমি সর্বশেষ প্রশ্ন দিয়ে আজকের আয়োজন শেষ করতে যাচ্ছি। সেটি হচ্ছে আপনারা যেই প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি শুরু করেছেন, যে পরিপ্রেক্ষিতে আপনাদের দল যাত্রা শুরু করেছে, অনেক জায়গায় অভিযোগ এসেছে যে পুরাতন যে বন্দোবস্ত ছিল সেই বন্দোবস্তে আপনাদের লোকজন নিয়োজিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদের দলের অবস্থান কি থাকবে এবং ভবিষ্যতে আপনারা কি আশ্বাস আপনাদের ভোটারদের দিবেন যে আপনারা সেই স্রোতে গা ভাসাবেন না? আসলে পতিত সরকার স্বৈরাচারের স্থানের ব্যাপারে আমরা জিরো টলারেন্স এনসিপি, এটা সবাইকে সতর্ক থাকতে হবে এবং মাথায় রাখতে হবে। এ ব্যাপারে কোনো আপোষ নাই স্বৈরাচারের সঙ্গে। গণভোটের পক্ষে কথা আসছে, আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে আমরা গণভোটের পক্ষে এবং গণভোটের মধ্য দিয়ে নির্বাচিত আগামী দিনের সংসদ সদস্য, সংবিধান এবং নতুন সংস্কার যে আসতেছে সেটির মধ্য দিয়ে একটা পরিবর্তিত বাংলাদেশ আসবে। এই জন্য এনসিপি গণভোটের পক্ষে। কর্মসংস্থান সংক্রান্ত একটা বিষয় এসেছে, কুড়িগ্রাম টেক্সটাইল মিল ঘটনা ঘটছে যে আপনারা জানেন যে টেক্সটাইল মিলটা আসলে দীর্ঘদিন বন্ধ ছিল, বর্তমান সরকারের সময় এটি বেসরকারীকরণ করা হয়েছে, দীর্ঘদিন থেকে তিনিও চালু করতে পারেন। আপনারা জানেন যে আমরা এটি নিয়ে একাধিক আন্দোলন করেছি এবং যার কাছে দেওয়া হয়েছে বশির আহমেদ নাম, আমরা তার সঙ্গে সরাসরি যোগাযোগ করছি এবং আমরা তাদেরকে বলেছি অবিলম্বে যদি সেটি চালু করা না হয় তাহলে আমরা আপনার বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে কুড়িগ্রামের জনগণ। আমি প্রশ্নটা ছিল কিন্তু যেই বন্দোবস্ত চলে আসছিল সেই বন্দোবস্তে অশুভ কোনো পন্থায় আপনাদের কোনো কর্মী নেতা যদি সেই পথে পা বাড়ায় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি? ধন্যবাদ। আমরা আশা করছি এখন পর্যন্ত আমাদের কোন নেতাকর্মী, বিশেষ করে কুড়িগ্রামে এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, বালু বিক্রি থেকে শুরু করে এরকম কোন কর্মকাণ্ডে তারা জড়িত হয় নাই। তবে আমাদের এ ব্যাপারে জিরো টলারেন্স, যদি ন্যূনতম এরকম আপনারা দেখাইতে পারেন প্রমাণ, আমরা তার দায় নিতে প্রস্তুত। মুকুল ভাই, আপনাকে ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ জানাতে চাচ্ছি হাসিবুর রহমান হাসিব এবং অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকারকে। দর্শক যারা ছিলেন, ভোটার যারা ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশের এই কুড়িগ্রাম পর্ব শেষ করতে হচ্ছে। আগামী পর্বে উত্তরবঙ্গের অন্য কোনো জেলা থেকে দেখা হবে। সে পর্যন্ত ভালোই থাকুন সবাই। ধন্যবাদ।